নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই নিত্যানন্দ একাডেমিতে। তো আজকে তোমাদের জন্য আরও একটি বাংলা এসএলএসটির নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। বাংলা এসএলএসটির সমগ্র সিলেবাসের উপর থেকে খুবই গুরুত্বপূর্ণ বাছা করা প্রশ্নের আজকের এই ক্লাস। তাই তোমরা আজকের ক্লাসটিকে অবশ্যই অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে। আর আমাদের চ্যানেলের আগের ক্লাসগুলি যারা দেখোনি সেই ক্লাসগুলি তোমরা অবশ্যই দেখে নেবে। বাংলা এসএলএসটির খুবই গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের জন্য আপলোড করা রয়েছে। তোমরা সেই সমস্ত ক্লাসগুলি একটি প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবে। আর সেই প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রেখেছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তোমরা সেখান থেকে সমস্ত ক্লাসগুলিকে দেখে নিতে পারবে। তো চলো আর দেরি করব না, আজকের ক্লাসটিকে শুরু করা যাক। চলো প্রথম প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্ন দেখো, মিরান্দা চরিত্রটি কোন নাটকে রয়েছে? দি টেম্পেস্ট, ওথেলো, হ্যামলেট নাকি ম্যাকবেথ? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাবে। মিরান্দা চরিত্রটি কোন নাটকে রয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে দ্য টেম্পেস্ট। টেম্পেস্ট হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটি নাটক। চলো 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ প্রবন্ধের নাম কি? লোকরহস্য, বিজ্ঞান রহস্য, কমলাকান্তের দপ্তর নাকি বিবিধ সমালোচনা? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কমলাকান্তের দপ্তর। কমলাকান্তের দপ্তর 3টি খণ্ডে রচিত। সে 3টি খণ্ড কী কী? কমলাকান্তের দপ্তর, কমলাকান্তের পত্র আর কমলাকান্তের জবানবন্দি। চলো পরবর্তী প্রশ্নে। বিষ্ণুদের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? চোরাবালি, পূর্বলেখ, 7 ভাই চম্পা নাকি উর্বশী ও আর্টেমিস? বিষ্ণুদের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে উর্বশী ও আর্টেমিস। 4 নম্বর প্রশ্ন, বাংলা সনেটের শ্রেষ্ঠ রূপকার কে? রবীন্দ্রনাথ, মাইকেল মধুসূদন দত্ত, বিহারীলাল চক্রবর্তী নাকি দেবেন্দ্রনাথ সেন? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বাংলা সনেটের শ্রেষ্ঠ রূপকার কে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মাইকেল মধুসূদন দত্ত। চলো পরবর্তী প্রশ্নে। মোপাসার প্রথম উপন্যাসের নাম কি? ইউনিভি, এ কাওয়ার্ড, মন্ট এরিট, 100 ইয়ার্স অফ সলিটিউড? কোনটি হবে সঠিক উত্তর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর এ, ইউনিভি। পরবর্তী প্রশ্ন, প্রিয় ফুল খেলিবার দিন নয় অদ্য পংক্তিটি কার? বিষ্ণুদে, সুভাষ মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায় নাকি সুধীন্দ্রনাথ দত্ত? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও কোনটি হবে সঠিক উত্তর। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সুভাষ মুখোপাধ্যায়। পদাতিক কবি কাকে বলা হয়? পদাতিক কবি বলা হয় সুভাষ মুখোপাধ্যায়কে। সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে পদাতিক। চলো 7 নম্বর প্রশ্নে। শাক্তকবি কমলাকান্ত ভট্টাচার্যের জন্ম কোথায়? হালিশহর, চান্নাগ্রাম, দামিনাগ্রাম নাকি ফুলশ্রী গ্রাম? কোনটি হবে সঠিক উত্তর? কমলাকান্ত ভট্টাচার্যের জন্ম কোথায়? তো সাধক কমলাকান্তের জন্ম চান্নাগ্রামে। আর হালিশহরে আর একজন বিখ্যাত শাক্ত কবির জন্ম। কে জন্মগ্রহণ করেছেন? কবি রামপ্রসাদ সেন। তার সাথে মনে রাখবে কমলাকান্ত ভট্টাচার্য একটি তন্ত্র সাধনার বই রচনা করেছেন, সেটি নাম হচ্ছে সাধক রঞ্জন। চলো পরবর্তী প্রশ্নে। কবি কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চরিতামৃতে কয়টি পরিচ্ছেদ রয়েছে? 52টি, 62টি, 72টি নাকি 13টি? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। কবি কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চরিতামৃতে কয়টি পরিচ্ছেদ রয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 62টি। খুব ইম্পর্ট্যান্ট অংশগুলি দেখে নাও। কৃষ্ণদাস কবিরাজের এ কাব্যটিকে বলা হয় গৌড়ী ও বৈষ্ণব দর্শনের রসভাষ্য। 3টি খণ্ডে বিভক্ত, আদিখণ্ড, মধ্যখণ্ড এবং অন্তখণ্ড। আদি লীলাখণ্ডে রয়েছে 17টি পরিচ্ছেদ, মধ্য লীলাখণ্ডে রয়েছে 25টি এবং অন্ত লীলাখণ্ডে রয়েছে 20টি পরিচ্ছেদ। টোটাল কয়টি পরিচ্ছেদ রয়েছে? 62টি। পরবর্তী প্রশ্ন,
বৃন্দাবন দাসের কাব্যের আদি নাম কী ছিল? চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, শ্রী চৈতন্য চরিতামৃত নাকি চৈতন্য চন্দ্রোদয়? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। বৃন্দাবন দাসের কাব্যের আদি নাম কী ছিল? তো বৃন্দাবন দাসের কাব্যের আদি নাম ছিল চৈতন্য মঙ্গল। বৃন্দাবন দাস তার মায়ের নির্দেশে এর নাম পরিবর্তন করে রাখেন চৈতন্য ভাগবত। তো বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত মোট 45,000 ছত্রে রচিত। 10 নম্বর প্রশ্ন, কবি কাশিরাম দাসের পৈতৃক উপাধি কী ছিল? ঠাকুর, দেব, মুখোপাধ্যায় নাকি সেন? কবি কাশিরাম দাসের পৈতৃক উপাধি কী ছিল? তো কবি কাশিরাম দাসের পৈতৃক উপাধি ছিল দেব। 11 নম্বর প্রশ্ন, আপনা মাংসে হরিণা বৈরী কার রচিত পদ? ভুসুকুপা, সরহপা, লুইপা নাকি কানহপা? তো আপনা মাংসে হরিণা বৈরী এ পদটি রচনা করেছেন সরহপা। এ পদটির অর্থ কি? হরিণের মাংসই হচ্ছে তার জীবনের শত্রু। পরবর্তী পাঠ্যপুস্তক থেকে প্রশ্ন, উপসু গল্পে এসার বয়স কত ছিল? 3 বছর, 5 বছর, 7 বছর নাকি 11 বছর? উপসু গল্পে এসার বয়স কত ছিল? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও কোনটি হবে সঠিক উত্তর। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 7 বছর। 13 নম্বর প্রশ্ন দেখো, সুনীতি কুমার চট্টোপাধ্যায় তাঁর কোন গ্রন্থে প্রমাণ করেন যে চর্যাপদের ভাষা বাংলা? দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি ফোনেটিক রিডার, ভাষা ও ভাষা সমস্যা, সংস্কৃতি কি? কোনটি হবে সঠিক উত্তর? সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার কোন গ্রন্থে প্রমাণ করেছিলেন যে চর্যাপদের ভাষা বাংলা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। শর্টকাট ODBL। ODBL কে লিখেছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। চলো পরবর্তী প্রশ্নে, চর্যাপদের টিকার তিব্বতী অনুবাদ কে করেছিলেন? মণিদত্ত, কীর্তিচন্দ্র, প্রবোধচন্দ্র বাগচি নাকি নীলরতন সেন? চর্যাপদের টিকার তিব্বতী অনুবাদ কে করেছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কীর্তিচন্দ্র। টিকাটির নাম নির্মল গিরা টিকা। চলো পরবর্তী প্রশ্নে, 15 নম্বর প্রশ্ন, বাংলা নাট্য সাহিত্যে মুকুটহীন সম্রাট কাকে বলা হয়? দ্বিজেন্দ্রলাল রায়কে, গিরিশচন্দ্র ঘোষকে, দীনবন্ধু মিত্রকে নাকি মধুসূদন দত্তকে? বাংলা নাট্য সাহিত্যে মুকুটহীন সম্রাট কাকে বলা হয়? তো প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও কোনটি হবে সঠিক উত্তর। তো বাংলা নাট্য সাহিত্যে মুকুটহীন সম্রাট বলা হয় গিরিশচন্দ্র ঘোষকে। 16 নম্বর প্রশ্ন, নগরলক্ষ্মী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? খনিকা, কথা ও কাহিনী, পত্রপুট নাকি বলাকা? নগরলক্ষ্মী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কথা ও কাহিনী। আর ক্লাস 10-এর যে পাঠ্য কবিতা রয়েছে আফ্রিকা, এই কবিতাটি নেওয়া হয়েছে পত্রপুট কাব্যগ্রন্থ থেকে। চলো 17 নম্বর প্রশ্নে, উইলিয়াম শেক্সপিয়ারের প্রথম ঐতিহাসিক নাটকের নাম কি? হেনরি 6, রিচার্ড 3, হেনরি 4 নাকি হেনরি 8? উইলিয়াম শেক্সপিয়ারের প্রথম ঐতিহাসিক নাটকের নাম কি? তো উইলিয়াম শেক্সপিয়ারের প্রথম ঐতিহাসিক নাটকের নাম হয়ে যাবে হেনরি 6। পরবর্তী 18 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা কয়টি? 10টি, 11টি, 12টি নাকি 13টি? তো প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। খুবই সোজা প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কয়টি খণ্ড রয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 13টি খণ্ড রয়েছে। তো সেই খণ্ডগুলির নাম কি? সেই খণ্ডগুলি হচ্ছে জন্মখণ্ড, তাম্বুলখণ্ড, দানখণ্ড, নৌকাখণ্ড, ভারখণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবন খণ্ড, কালিয় দমন খণ্ড, বস্ত্রহরণ খণ্ড, হারখণ্ড, বানখণ্ড, বংশীখণ্ড, রাধা বিরহ। তো প্রত্যেকেই এই খণ্ডগুলির নাম মনে রাখবে। চলো পরবর্তী প্রশ্নে, 19 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বরাই কী ধরনের চরিত্র? শ্রী রাধার ননদিনী, রাধাকৃষ্ণের প্রেমের দূতী,
শ্রী রাধার শাশুড়ি নাকি জনেক গোপবালা? কোনটি হবে সঠিক উত্তর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নম্বর খ, রাধা কৃষ্ণের প্রেমের দূতী। 20 নম্বর প্রশ্ন, গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত পদাবলী, ধামালি, প্রেমগীতি নাকি নাটগীতি? তো কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে নাটগীতি। 21 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সম্পাদককে? বসন্ত রঞ্জন, বরুচণ্ডী দাস, ত্রৈলোক্য আচার্য নাকি ব্রজসুন্দর সন্ন্যাস? তো কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সম্পাদককে? তো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সম্পাদক হচ্ছেন বসন্ত রঞ্জন রায়। 22 নম্বর প্রশ্ন, কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড নয়? নৌকাখণ্ড, হারখণ্ড, ছত্রখণ্ড নাকি প্রণয়খণ্ড? কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড নয়? তো প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে প্রণয়খণ্ড। প্রণয়খণ্ড বলে কোনো খণ্ড নেই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে। চলো 23 নম্বর প্রশ্নে। 23 নম্বর প্রশ্ন, মধ্যযুগের প্রথম কবিকে? কানহপা, বিদ্যাপতি, বরুচণ্ডী দাস নাকি মালাধর বসু? মধ্যযুগের প্রথম কবিকে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বরুচণ্ডী দাস। তিনি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করেছেন। তাই মধ্যযুগের বাংলা ভাষার আদি নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। আর অন্ত মধ্যযুগের বাংলা ভাষার নিদর্শন হচ্ছে অন্নদামঙ্গল কাব্য। চলো 24 নম্বর প্রশ্নে। চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, এশিয়াটিক সোসাইটি থেকে, শ্রীরামপুর মিশন থেকে নাকি ফোর্ট উইলিয়াম কলেজ থেকে? চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। 25 নম্বর প্রশ্ন দেখো, বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত চর্যাপদ কে সম্পাদনা করেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, শ্রী হরপ্রসাদ শাস্ত্রী, ডক্টর দীনেশচন্দ্র সেন নাকি শ্রী হরলাল রানা? তো কোনটি হবে সঠিক উত্তর? তো বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত চর্যাপদ সম্পাদনা করেছেন শ্রী হরপ্রসাদ শাস্ত্রী। চলো 26 নম্বর প্রশ্নে। হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম হলো চর্যাপদাবলী, হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা, চর্যাচর্য বিনিশ্চয় নাকি চর্যা গীতিকা? তো কোন গ্রন্থে তিনি প্রকাশ করেছিলেন চর্যাপদ? তো প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। 27 নম্বর প্রশ্ন, সর্বাঙ্গীন শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? সর্বঙ্গ যোগ ইন, সর্বযোগ অঙ্গীন, সর্বযোগ উমাগয় দীর্ঘি দন্তন, সর্বাঙ্গ যোগ ইন। কোনটা হবে সঠিক উত্তর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সর্বাঙ্গ যোগ ইন। 28 নম্বর প্রশ্ন, আধুনিক বাংলা উপন্যাসের স্রষ্টাকে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি প্যারীচাঁদ মিত্র? আধুনিক বাংলা উপন্যাসের স্রষ্টাকে? তো আধুনিক বাংলা উপন্যাসের স্রষ্টা হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 29 নম্বর প্রশ্ন, কিন্তু আরম্ভের পূর্বেই আরম্ভ আছে, সন্ধ্যাবেলায় দ্বীপ জ্বালানোর আগে সকালবেলায় সলতে পাকানো। উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে যে রচনা থেকে? চোখের বালি, নৌকাডুবি, যোগাযোগ নাকি শেষের কবিতা? কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। কিন্তু আরম্ভের পূর্বেই আরম্ভ আছে, সন্ধেবেলায় দ্বীপ জ্বালানোর আগে সকালবেলায় সলতে পাকানো। তো এই উদ্ধৃত লাইনটি কোন গ্রন্থে রয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রবীন্দ্রনাথের যোগাযোগ। রবীন্দ্রনাথের যোগাযোগ উপন্যাসে রয়েছে। পরবর্তী 30 নম্বর প্রশ্ন, জীবন স্মৃতি কার লেখা?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নাকি বেগম রোকেয়ার? জীবন স্মৃতি কার লেখা? তো জীবন স্মৃতি গ্রন্থের রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। 31 নম্বর প্রশ্ন, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি কে ইংরেজি ভাষাতে অনুবাদ করেছেন? প্যারীচাঁদ মিত্র, মাইকেল মধুসূদন দত্ত, প্রমোদ চৌধুরী নাকি দ্বিজেন্দ্রলাল রায়? কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মাইকেল মধুসূদন দত্ত। আর মাইকেল মধুসূদন দত্ত অনুদিত ইংরেজি ভাষায় নীলদর্পণ কী নামে পরিচিত? দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর। তো এই ইংরেজি অনুবাদটি প্রকাশ করেছিলেন স্যার জেমস লং। চলো 32 নম্বর প্রশ্নে, চর্যাপদে কোন ধর্মমতের কথা রয়েছে? খ্রিস্ট ধর্ম, প্যাগনিজম, জৈন ধর্ম নাকি বৌদ্ধ ধর্ম? কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। চর্যাপদে কোন ধর্মমতের কথা রয়েছে? তো চর্যাপদে যে ধর্মমতের কথা রয়েছে সেটি হচ্ছে বৌদ্ধ ধর্ম। চলো 33 নম্বর প্রশ্নে, কাল পেঁচা কার ছদ্মনাম? সৈয়দ মুজতবা আলী, বিনয় ঘোষ, কালীপ্রসন্ন সিংহ নাকি বুদ্ধদেব বসু? কাল পেঁচা কার ছদ্মনাম? তো কাল পেঁচা এই ছদ্মনামটি হচ্ছে বিনয় ঘোষের। চলো 34 নম্বর প্রশ্নে, অব্যক্ত গ্রন্থটি কে লিখেছেন? বিনয় ঘোষ, জগদীশচন্দ্র বসু, সুনীতি কুমার চট্টোপাধ্যায় নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? অব্যক্ত গ্রন্থটি কে লিখেছেন? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে জগদীশচন্দ্র বসু। পরবর্তী প্রশ্ন, মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা হল মহাকাব্য, পত্রকাব্য, গীতিকাব্য নাকি আখ্যান কাব্য? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। কোনটি হবে সঠিক উত্তর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে পত্রকাব্য। পরবর্তী প্রশ্ন, বিহারীলাল চক্রবর্তীকে বাংলা গীতিকবিতার ভোরের পাখি বলে কে আখ্যায়িত করেছেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি সুরেন্দ্রনাথ মজুমদার? বিহারীলাল চক্রবর্তীকে কে বাংলা গীতিকবিতার ভোরের পাখি বলে আখ্যায়িত করেছেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন, জগদীশচন্দ্র বসুর প্রথম গ্রন্থের নাম কি? রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং, কম্পারেটিভ ইলেকট্রো সাইকোলজি, কালেক্টেড ফিজিক্যাল পেপার নাকি মোটর মেকানিজম অফ প্ল্যান্টস? কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর ক, রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং। চলো 38 নম্বর প্রশ্নে, কবি কাজী নজরুল ইসলামের প্রথম কবিতার নাম কি? বিদ্রোহী, মুক্তি, প্রলয়োল্লাস নাকি খেয়াপাড়ের তরণী? কোনটি হবে সঠিক উত্তর? তো কবি কাজী নজরুল ইসলামের প্রথম কবিতার নাম হচ্ছে মুক্তি। কোনটি তারণজাত ধ্বনি? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। ঢয়সন র, ঢয়সন র, র ল, দন্তস হ, ক এবং খ। কোনটি হবে সঠিক উত্তর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নম্বর ক। তো তারণজাত ধ্বনি কি দেখে নাও। যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জিহ্বা মূর্ধাকে তাড়িত করে তাকে বলা হয় তারণজাত ধ্বনি। 40 নম্বর প্রশ্ন, কোনো ধ্বনি উচ্চারণের সময় ধ্বনির সঙ্গে স্বরতন্ত্রীর কম্পন এর সুর যদি না মেশে তাকে বলা হয় অঘোষ ধ্বনি, সঘোষ ধ্বনি, দ্বিব্যঞ্জন ধ্বনি নাকি তারণজাত ধ্বনি? কোনো ধ্বনি উচ্চারণের সময় ধ্বনির সঙ্গে যদি স্বরতন্ত্রীর কম্পনের সুর যদি না মেশে তাকে কী বলা হয়? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অঘোষ ধ্বনি। তো মনে রাখবে, বর্গের প্রথম এবং দ্বিতীয় ধ্বনি উচ্চারণের সময় ধ্বনির সঙ্গে স্বরতন্ত্রীর কম্পনের সুর মেশে না, অথচ বর্গের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ধ্বনির সঙ্গে স্বরতন্ত্রীর কম্পনের সুর মেশে। কম্পনের সুর না মিশলে তাকে বলা হয় অঘোষ, আর কম্পনের সুর যদি মিশে যায় সেটাকে বলে সঘোষ। পরবর্তী প্রশ্ন,
নিম্নলিখিত কোনগুলি অযোগ বাহু বর্ণ? ট এবং ঠ, অনুস্বার এবং বিসর্গ, ড এবং ঢ, ভ এবং ফ। কোনটি হবে সঠিক উত্তর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নম্বর খ, অনুস্বার এবং বিসর্গ। অনুস্বার এবং বিসর্গ হচ্ছে অযোগ বাহু বর্ণ। তো অযোগ বাহু বর্ণ কেন বলা হয় চলো দেখে নাও। অনুস্বার এবং বিসর্গ এই বর্ণগুলি স্বর এবং ব্যঞ্জন এর সঙ্গে যোগ না থাকায় এদের বলা হয় অযোগ বাহু বর্ণ। তার সাথে তোমরা মনে রাখবে অনুস্বার এবং বিসর্গ অন্য বর্ণকে আশ্রয় করে উচ্চারিত হয়, সেই জন্য এটিকে বলা হয় আশ্রয়ভাগী বর্ণ। 42 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বিবৃত স্বরধ্বনি? হ্রস্ব-ই এবং হ্রস্ব-উ, এ এবং ও, আ, এ, ও। তো কোনটি হবে সঠিক উত্তর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আ। তো দেখে নাও বিস্তারিতভাবে বিবৃত শব্দের অর্থ কী। তো বিবৃত শব্দের অর্থ হলো খুব বেশি খোলা। স্বরবর্ণ আ এর উচ্চারণে ঠোঁট দুটি খুব বেশি খুলে যায়, সেই জন্য এটিকে বলা হয় বিবৃত স্বরধ্বনি। তারপরে দেখো সংবৃত শব্দের অর্থ কী। সংবৃত শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে কম খোলা। হ্রস্ব-ই এবং হ্রস্ব-উ উচ্চারণে ঠোঁট দুটি সংবৃত অবস্থায় থাকে, অর্থাৎ এই দুটি স্বরধ্বনি আমরা যখন উচ্চারণ করি আমাদের ঠোঁট দুটি সংবৃত অবস্থায় থাকে, অর্থাৎ কম খোলা থাকে, সেই জন্য হ্রস্ব-ই এবং হ্রস্ব-উকে বলা হয় সংবৃত স্বরধ্বনি। আর অর্ধ সংবৃত শব্দের অর্থ সংবৃতের চেয়ে একটু বেশি খোলা। এ এবং ও উচ্চারণে ঠোঁট দুটি অর্ধ সংবৃত অবস্থায় থাকে। আর অর্ধ বিবৃত হলো বিবৃতের চেয়ে একটু কম খোলা। এ এবং অ উচ্চারণে ঠোঁট বিবৃতের চেয়ে একটু কম খোলা থাকে। 43 নম্বর প্রশ্ন, অসত্য থেকে অসৎ এখানে ধ্বনি পরিবর্তনের কোন রীতি কার্যকর হয়েছে? মধ্য স্বরলোপ, মধ্য ব্যঞ্জনলোপ, আদি ব্যঞ্জনলোপ নাকি আদি স্বরলোপ? অসত্য থেকে অসৎ এখানে ধ্বনি পরিবর্তনের কোন রীতি কার্যকর হয়েছে? তো প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মধ্য ব্যঞ্জনলোপ, অর্থাৎ মাঝের ব্যঞ্জন বর্ণ লুপ্ত হয়েছে। চলো 44 নম্বর প্রশ্নে, সূর্য থেকে সুরজ এখানে ধ্বনি পরিবর্তনের কোন রীতি কার্যকর হয়েছে? স্বরসঙ্গতি, স্বরভক্তি, অপিনিহিতি নাকি অভিশ্রুতি? সূর্য থেকে সুরজ এখানে কোন প্রকার ধ্বনি পরিবর্তন হয়েছে? তো এখানে যে প্রকার ধ্বনি পরিবর্তন হয়েছে সেটি হচ্ছে স্বরভক্তি। তো স্বরভক্তি কি? সহজ করে উচ্চারণের জন্য যুক্ত ব্যঞ্জনকে ভেঙে তার মাঝে স্বরধ্বনি নিয়ে আসার যে রীতি সেটাকে বলা হচ্ছে স্বরভক্তি। চলো 45 নম্বর প্রশ্নে, পোষ্য থেকে হয়েছে পুষ্যি এখানে কোন প্রকার ধ্বনি পরিবর্তন হয়েছে? প্রগত স্বরসঙ্গতি, পরাগত স্বরসঙ্গতি, মধ্যগত স্বরসঙ্গতি নাকি অনন্য স্বরসঙ্গতি? তো পোষ্য থেকে পুষ্যি এখানে যে প্রকার ধ্বনি পরিবর্তন হয়েছে সেটি হচ্ছে অনন্য স্বরসঙ্গতি। তো অনন্য স্বরসঙ্গতি কি? যখন পূর্ববর্তী এবং পরবর্তী স্বরধ্বনি একে অপরকে প্রভাবিত করে দুটি বদলে যাওয়ার রীতিকে বলা হয় অনন্য স্বরসঙ্গতি। এ শব্দটিতে পূর্ববর্তী স্বরধ্বনি ও এবং পরবর্তী স্বরধ্বনি অ এ দুটি একে অপরকে প্রভাবিত করে দুটোই বদলে গেছে, অর্থাৎ পূর্ববর্তী স্বরধ্বনি হয়ে গেছে উ এবং পরবর্তী স্বরধ্বনি হয়ে গেছে ই। তাহলে অনন্য স্বরসঙ্গতি কি? পূর্ববর্তী এবং পরবর্তী স্বর পরস্পরকে প্রভাবিত করে উভয়ে পরিবর্তিত হয়ে যাওয়াকে বলা হয় অনন্য স্বরসঙ্গতি। চলো পরবর্তী প্রশ্নে, হিমালয় এটি কোন প্রকার সন্ধির উদাহরণ? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি নাকি নিপাতনে সিদ্ধ সন্ধি? তো হিমালয় এটি হয়ে যাবে স্বরসন্ধি, হিম যোগ আলয়, অর্থাৎ অ এবং
আয়ের মধ্যে সন্ধি ঘটছে। স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনকে বলা হচ্ছে স্বরসন্ধি। চলো পরবর্তী প্রশ্নে, স্বাধিকার শব্দে সন্ধি হয়েছে কোনটির? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো স্বাধিকার শব্দের সন্ধি বিচ্ছেদ করলে কী হবে? স যোগ অধিকার, তাহলে অ এবং অ দুটি যুক্ত হয়ে আ হয়েছে। চলো পরবর্তী প্রশ্নে, 48 নম্বর প্রশ্ন, গানে গানে বন্ধন যাক টুটে। গানে গানে হলো যন্ত্রাত্মক করণ, করণের বিস্যা, লক্ষণাত্মক করণ নাকি হেতুময় করণ? গানে গানে এটা কোন প্রকার করণ? তো গানে গানে এটি হয়ে যাবে করণের বিস্যা। যখন করণ পদ পরপর দুইবার উচ্চারিত হবে সেটা হচ্ছে করণের বিস্যা। চলো 49 নম্বর প্রশ্নে, পড়ুয়া তখনও চেঁচিয়ে চেঁচিয়ে পড়ছে। এখানে পড়ুয়া কোন প্রকার কর্তা? সমধাতুজ কর্তা, ব্যতিহার কর্তা, নিরপেক্ষ কর্তা নাকি সহযোগী কর্তা? কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো পড়ুয়া এটি হয়ে যাবে সমধাতুজ কর্তা। যখন ক্রিয়া এবং কর্তা একই ধাতু থেকে গঠিত হয় সেটাকে বলা হচ্ছে সমধাতুজ কর্তা। এখানে ক্রিয়া এবং কর্তা দুটোই কিন্তু পর ধাতু থেকে গঠিত হয়েছে। 50 নম্বর প্রশ্ন, যেখানে কর্তা অপরকে দিয়ে কর্ম সম্পাদন করে তাকে কি বলা হয়? প্রযোজ্য কর্তা, প্রযোজক কর্তা, নিরপেক্ষ কর্তা নাকি অনুক্ত কর্তা? যখন কর্তা নিজে না করে অপরকে দিয়ে কর্ম সম্পাদন করে তাকে বলা হচ্ছে প্রযোজক কর্তা। আর কর্তার অনুপ্রেরণায় যে কাজটি করে তাকে বলা হচ্ছে প্রযোজ্য কর্তা। চলো পরবর্তী প্রশ্নে, নিচের কোনটি দ্বিরুক্ত শব্দের শব্দদ্বৈত? হেসে হেসে, পোশাক পরিচ্ছেদ, বস্তি টস্তি নাকি ঝিরঝির? তো দ্বিরুক্ত শব্দের শব্দদ্বৈত হয়ে যাবে অপশান নম্বর ক, হেসে হেসে। যখন একই শব্দ পরপর দুইবার উচ্চারিত হবে সেটা হচ্ছে দ্বিরুক্ত শব্দের শব্দদ্বৈত। আর পোশাক পরিচ্ছেদ এটা হচ্ছে সমার্থক যুগ্ম শব্দের শব্দদ্বৈত। আর বস্তি টস্তি এটি হচ্ছে অনুকার শব্দের শব্দদ্বৈত। অনুকার শব্দদ্বৈত চেনার উপায় কি? প্রথমটা থাকবে অর্থপূর্ণ আর দ্বিতীয়টির কোনো অর্থ থাকবে না। যেমন আরেকটি উদাহরণ, ঠেলে ঠুলে। ঠেলের এটা অর্থ রয়েছে কিন্তু ঠুলে এর কোনো অর্থ নেই। আর ঝিরঝির এটি হচ্ছে ধনাত্মক শব্দের শব্দদ্বৈত। 52 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের গোরা উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? প্রবাসী, সাধনা, বঙ্গদর্শন নাকি সবুজপত্র? রবীন্দ্রনাথের গোরা উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? তো প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানো। তো রবীন্দ্রনাথের গোরা উপন্যাসটি প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায়। 53 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে কোন উপন্যাসটি রচিত? জাগরি, 1084 মা, আনন্দমঠ নাকি চন্দ্রশেখর? তো পশ্চিমবঙ্গের নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে যে উপন্যাসটি রচিত সেটি হচ্ছে 1084 মা। 54 নম্বর প্রশ্ন, বেঙ্গলের স্বার্থেই কনক চাঁপা পালকে টিমে রাখা হবে। উক্তিটি কার? ক্ষিতীশ, বিষ্ণুধর, হরিচরণ নাকি নকুল? তো এই কথাটি বলেছে প্রাণবেন্দু বিশ্বাস। চলো পরবর্তী প্রশ্নে, শাইলক কোন নাটকের চরিত্র? দ্য কমেডি অফ এরর্স, দ্য মার্চেন্ট অফ ভেনিস, এ মিডসামার নাইটস ড্রিম, দ্য টেম্পেস্ট? শাইলক কোন নাটকের চরিত্র? তো শাইলক এটি দ্য মার্চেন্ট অফ ভেনিস নাটকের চরিত্র। 56 নম্বর প্রশ্ন, দ্য ডেথ অফ ইভান ইলিচ কার লেখা? শেক্সপিয়ার, টলস্টয়, আন্তন চেকভ নাকি মোপাসা?
দ্য ডেথ অফ ইভান ইলিচ কার লেখা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে তলস্তয়। 57 নম্বর প্রশ্ন, পদ্মলোচন যে কাপড়টি এনেছিলেন তা ছিল ফুলিয়ার, মেদিনীপুরের, ধনেখালির নাকি শান্তিপুরের? কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো পদ্মলোচন যে কাপড়টি এনেছিল সেটি ছিল শান্তিপুরের। 58 নম্বর প্রশ্ন, এই তার পরিচয় কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম কি? কবিতা পরমেশ্বরী, জীবনের মূল্য, সহজ সুন্দরী নাকি আগুন? এই তার পরিচয় কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম কি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সহজ সুন্দরী। 59 নম্বর প্রশ্ন, স্বর্ণপূরণী রচনাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? সন্দেশ, আনন্দমেলা, প্রবাসী নাকি সবুজপত্র? স্বর্ণপূরণী রচনাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আনন্দমেলা। চলো আজকের লাস্ট প্রশ্নে, প্রফেসর শঙ্কুর বাবাকে সনেপত্তির কথা কে বলেছিল? হরকিষেন, টিকড়ি বাবা, জয়গোপাল ঠাকুর নাকি ডরথি? প্রফেসর শঙ্কুর বাবাকে সনেপত্তির কথা কে বলেছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে টিকড়ি বাবা। তো আজকের সমগ্র সিলেবাসের উপর থেকে 60 নম্বরের বাছাই করা প্রশ্নের খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এখানেই শেষ হচ্ছে। তোমরা আজকের এই 60টি প্রশ্নের মধ্যে তোমরা কতগুলি প্রশ্নের উত্তর নিজে থেকে সঠিকভাবে দিতে পারলে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন ক্লাসে।